আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ইউরোপে 40 ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা, ফ্রান্সের তীব্র দাবদাহে রেকর্ড 1000 মানুষের মৃত্যু। একদিকে দাবানল, অন্যদিকে বন্যা, লন্ডভন্ড আমেরিকায় 3 ফায়ার ফাইটার সহ মৃত 7। সুরক্ষা হারাচ্ছেন 13 লাখ অভিবাসী, সুপ্রিম কোর্টের রায়ে আমেরিকায় গণ ডিপোর্টেশনের শঙ্কা। নিউ ইয়র্কের সড়কে বেপরোয়া গতিতে লাগাম, নির্মাণাধীন এলাকায় বসছে বিশেষ স্পিড ক্যামেরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের চরম রূপ দেখছে পুরো ইউরোপ। স্মরণকালের ভয়াবহ দাবদাহে ইউরোপের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই তীব্র তাপপ্রবাহের কারণে কেবল ফ্রান্সে ইতিমধ্যেই রেকর্ড 1000 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের তৈরি বৈশ্বিক উষ্ণায়নের কারণেই রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি 1000 গুণ বেড়ে গেছে। এই চরম আবহাওয়া মহাদেশটির চিকিৎসা ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদনকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে। হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি শীতলীকরণের জন্য ডানিউব নদীর পানি ব্যবহার করে, কিন্তু নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইতালির পো নদী শুকিয়ে যাওয়ায় সমুদ্রের নোনা জল 18 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে, যা কৃষি খাতে বড় বিপর্যয় ডেকে আনছে। তীব্র গরমে স্বস্তি পেতে লেকে নেমে ইতালির ক্যাবিনেট মন্ত্রী স্বামী সহ ডজন খানেক মানুষ নিখোঁজ ও ডুবে মারা গেছেন। ফ্রান্সের শক্তিশালী ঝড়ের কারণে দাবদাহ কিছুটা কমলেও আকস্মিক ব্ল্যাক আউটে প্রায় 63,000 ঘরবাড়ি এখন সম্পূর্ণ বিদ্যুৎহীন। যুক্তরাষ্ট্রে একসঙ্গে আঘাত হেনেছে ভয়াবহ দাবানল ও আকস্মিক বন্যা। ইউটা কলোরাডো সীমান্তে স্নাইডার ফায়ারে প্রাণ হারিয়েছেন 3 অগ্নি নির্বাপক কর্মী। অন্যদিকে কেন্টাকির বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার একর বনভূমি পুড়ে ছাই, বহু সড়ক ও বাড়িঘর পানির নিচে। কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রকৃতির দুই চরম রূপ, আগুন আর পানির জোড়া আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ইউটা এবং কলোরাডো সীমান্তে ছড়িয়ে পড়া স্নাইডার ফায়ারে দায়িত্ব পালনকালে 3 জন বীর অগ্নি নির্বাপক কর্মী নিহত হয়েছেন। ইউএস ওয়াইল্ড ল্যান্ড ফায়ার সার্ভিস গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, আগুন নেভানোর সময় আরও 2 জন ফায়ার ফাইটার গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার সকালে ইউটার গ্র্যান্ড কাউন্টিতে শুরু হওয়া এই দাবানল দ্রুত কলোরাডোর মেসা কাউন্টিতে প্রবেশ করে অন্যান্য ছোট আগুনের সাথে মিলে এক বিশাল রূপ ধারণ করেছে। মাত্র একদিনে এটি প্রায় 28,000 একর এলাকা পুড়িয়ে ছাই করে দিয়েছে, যার কন্টেইনমেন্ট বা নিয়ন্ত্রণে আসার হার বর্তমানে 0%। পরিস্থিতি সামাল দিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস জরুরি বিপর্যয় অবস্থা ঘোষণা করেছেন। এ অঞ্চলের কটনউড ফায়ার নামে আরেকটি দাবানল ইতিমধ্যে প্রায় 92,000 একর এলাকা ছড়িয়ে পড়েছে। দাবানলের এই ভয়াবহতার মাঝেই দেশের অন্য প্রান্তে আঘাত হেনেছে রেকর্ড ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা। মধ্য কেন্টাকিতে অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। গভর্নর অ্যান্ডি বেশিয়ার অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র কয়েক ঘন্টায় 4 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ম্যাডিসন কাউন্টিতে বন্যায় ঘরের ভেতরে আটকা পড়ে 2 জন এবং গাড়ি নিয়ে ভেসে গিয়ে 1 জন প্রাণ হারিয়েছেন। তলিয়ে যাওয়া গাড়ি ও ঘরবাড়ি থেকে আটকে পড়া মানুষকে উদ্ধারে বর্তমানে বোট ও হেলিকপ্টার নিয়ে ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগ। মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তে বাতিল হলো টিপিএস সুবিধা। এর ফলে কর্মসংস্থান ও আইনি সুরক্ষা হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রায় 13 লাখ অভিবাসী। এই নতুন সংখ্যা এবং অভিবাসী পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। 6-3 ভোটের এই রায়ে হাইতি এবং সিরিয়ার নাগরিকদের জন্য থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস সুবিধা বাতিল করার অনুমতি দেওয়া হয়েছে।
যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বসবাসের ও বৈধভাবে কাজ করার সুযোগ দেয় এই টিপিএস। অভিবাসন আইনজীবী স্পোজামি নাসিরি এই রায়কে একটি বিপর্যয় হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে অন্য 17টি দেশের প্রায় 13 লাখ অভিবাসী এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন, কারণ এই রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে অন্য দেশের নাগরিকদের সুরক্ষাও কেড়ে নেওয়া হতে পারে। টিপিএস সুবিধা চলে যাওয়ার অর্থ হল আইনিভাবে কাজ করার অধিকার এবং ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলা। এর ফলে হাজার হাজার পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়বে। বে এরিয়ার আফগান অভিবাসীদের মধ্যে এই ভয় আরও তীব্র, কারণ গত বছর তাদের দেশ ছাড়ার নোটিশ দেওয়ার পর ইতিমধ্যেই আফগানিস্তানের জন্য টিপিএস সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিম্ন আদালতগুলো এখন সুপ্রিম কোর্টের এই নজির অনুসরণ করতে পারে। ফলে আগামী দিনে গণডিপোর্টেশন বা ব্যাপক হারে অভিবাসী বিতাড়নের পথ আরও সুগম হবে। আইনজীবীরা সতর্ক করে বলেছেন, আইনি সুরক্ষা কেড়ে নেওয়া হলেও নিরাপত্তার অভাবে এই মানুষদের নিজ দেশে ফেরত পাঠানো প্রায় অসম্ভব, যা দেশটিতে এক নতুন মানবিক সংকট তৈরি করবে। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে আমেরিকার ডেইরি শিল্পে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। H-2A ভিসা কর্মসূচির আওতায় এখন বৈধভাবে বিদেশি খামার শ্রমিক আনার সুযোগ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে কৃষকরা স্বস্তি পেলেও কট্টরপন্থীদের মধ্যে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং এর প্রভাব কি হতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার অভিবাসন নীতিতে এক বড় সড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। ডেইরি বা দুগ্ধ শিল্পের লবিস্টারদের আগ্রাসী প্রচারণার মুখে নতি স্বীকার করে বিদেশি খামার শ্রমিকদের জন্য একটি নতুন আইনি পথ উন্মুক্ত করেছে হোয়াইট হাউস। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের একটি অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে এখন থেকে ডেইরি খামারগুলো H-2A এগ্রিকালচারাল গেস্ট ওয়ার্কার প্রোগ্রামের আওতায় বৈধভাবে বিদেশি অভিবাসী শ্রমিক নিয়ে আসতে পারবে। প্রশাসনের এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের কট্টরপন্থী লবি এবং ইমিগ্রেশন হার্ডলাইনারদের তীব্র ক্ষুব্ধ করেছে। 1987 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ভিসা প্রোগ্রামটি মূলত কেবল কয়েক মাসের জন্য মৌসুমি ফসল কাটার কাজের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। ডেইরি শিল্প বছরব্যাপী সচল থাকায় এটি এতদিন এই সুবিধার বাইরে ছিল। কিন্তু ডেইরি ফার্মার্স অফ আমেরিকা এবং ল্যান্ড ও লেকস এর মতো শক্তিশালী বাণিজ্য গোষ্ঠীগুলোর বহু বছরের চাপের পর অবশেষে এই নিয়ম শিথিল করা হলো। হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা স্টিফেন মিলারের ঘনিষ্ঠ কট্টরপন্থীদের দাবি, এর ফলে কম বেতনের বিদেশি শ্রমিকরা আমেরিকানদের চাকরি কেড়ে নেবে। অন্যদিকে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ইউনিয়নেও এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। তবে কৃষি প্রধান রাজ্যগুলোতে ইদানিং কড়া অভিবাসনপন্থী রিপাবলিকান প্রার্থীদের পরাজয় এবং সার ও জ্বালানির দাম বৃদ্ধিতে কৃষকদের ক্রমবর্ধমান ক্ষোভ সামাল দিতেই ট্রাম্প এই কৌশলগত পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের এই নতুন নীতি আমেরিকার কৃষি অর্থনীতিতে বড় স্বস্তি আনলেও কট্টরপন্থী ভোটারদের ক্ষোভের মুখে পড়ার ভয়ে উইসকনসিন সফরে এর পাবলিক অ্যানাউন্সমেন্ট এড়িয়ে যাওয়া হয়েছে। ভাঙল সব পুরনো রেকর্ড। 4 দিনে $26.4 বিলিয়ন কেনাকাটা করে বিশ্বকে চমকে দিল অ্যামাজনের ক্রেতারা। বিশাল ছাড়ের এই বাজারে মানুষ সবচেয়ে বেশি কি কিনলো এবং কেনাকাটার এই ধুম খুচরা বাজারে কি প্রভাব ফেলবে তা বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। বিশ্বজুড়ে তীব্র মূল্যস্ফীতি বা বাজারের উচ্চ মূল্যের মধ্যেও যুক্তরাষ্ট্রের অনলাইন ক্রেতারা রেকর্ড পরিমাণ কেনাকাটা করেছেন। ই কমার্স জায়ান্ট অ্যামাজনের বার্ষিক সেলস ইভেন্ট প্রাইম ডেতে মাত্র 4 দিনে ক্রেতারা $26.4 বিলিয়ন বেশি খরচ করেছেন। অ্যাডোবি অ্যানালিটিক্সের তথ্য অনুযায়ী গত 23 থেকে 26 জুন পর্যন্ত চলা এই অফারে বিক্রি আগের বছরের তুলনায় 9.3% বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ সস্তা ডিল বা ছাড়ের অপেক্ষায় ছিলেন। ফলে ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্য, খেলনা এবং পোশাকের মতো দামি জিনিসগুলো তারা এই অফারেই কিনে নিয়েছেন।
এবারের কেনাকাটায় বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সরকারি ট্যাক্স রিফান্ড। 2026 সালে মার্কিন নাগরিকদের গড় ট্যাক্স রিফান্ডের পরিমাণ 11.1% বেড়ে দাঁড়িয়েছে প্রায় $3,462। হাতে বাড়তি টাকা থাকায় অনেকেই স্থগিত থাকা কেনাকাটাগুলো এই সুযোগে সেরে নিয়েছেন। প্রাইম ডেতে ইলেকট্রনিক্সের সর্বোচ্চ 24% এবং পোশাকের 24% পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে খুচরা বাজার বিশেষজ্ঞরা ক্রেতাদের এই কেনাকাটাকে ক্লান্ত বা পরিশ্রান্ত ক্রেতার আচরণ হিসেবে দেখছেন। মানুষ আসলে বাড়তি খরচ করছে না, বরং সামনে যে জিনিসগুলো তাদের কিনতেই হতো সেগুলো ছাড়ের বাজারে আগে ভাগে স্টক করে রাখছে। নিউমেরেটরের জরিপ বলছে মানুষের গড় অর্ডার সাইজ $53 থেকে কমে $47 নেমে, যা সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ারই একটি বড় সংকেত। সামনে শীতকালীন উৎসবের দিনগুলোতেও পণ্য বিক্রি সচল রাখতে খুচরা বিক্রেতাদের এমন বড় ছাড় দেয়া বজায় রাখতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে এমটিএ। নির্মাণাধীন ব্রিজ ও টানেল ওয়ার্ক জোনে বসানো হচ্ছে বিশেষ স্পিড ক্যামেরা ও রাডার। আগামী 30 জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মে গতিসীমা লঙ্ঘন করলেই স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে গাড়ি, আর পরে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। মাত্র 1 সেকেন্ডের অসতর্কতা আর একটি দ্রুতগামী গাড়ি কিভাবে একটি নির্মাণাধীন সড়ক বা ওয়ার্ক জোনকে মৃত্যুকূপে পরিণত করতে পারে তা প্রতিদিন দেখছেন নিউ ইয়র্কের মেরিন পার্কওয়ে ব্রিজের আশেপাশের বাসিন্দারা। তবে এবার গতিপ্রেমী বেপরোয়া চালকদের লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ। নিউ ইয়র্ক সিটির 9টি গুরুত্বপূর্ণ ব্রিজ এবং টানেলের নির্মাণাধীন এলাকায় বিশেষ স্পিড ক্যামেরা ও রাডার বসানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। নতুন নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ কনস্ট্রাকশন জোনে নির্ধারিত গতিসীমার চেয়ে 10 মাইল বা তার বেশি বেগে গাড়ি চালালেই স্বয়ংক্রিয় ক্যামেরায় ধরা পড়বে সেই গাড়ি। আগামী 30 জুন থেকেই কার্যকর হচ্ছে এই কড়া নিয়ম। এমটিএ জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য সড়ক কর্মী এবং পথচারীদের জীবন রক্ষা করা। কেবল 2023 সালেই পূর্ব আমেরিকায় ওয়ার্ক জোনগুলোতে দুর্ঘটনায় প্রায় 900 মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 40,000-এরও বেশি মানুষ। প্রাথমিকভাবে এই কর্মসূচিটি সতর্কবার্তার মাধ্যমে শুরু হলেও চলতি বছরের শেষের দিকে শুরু হবে সরাসরি জরিমানা আদায়। প্রথমবার নিয়ম ভাঙলে চালকদের গুনতে হবে $50। 18 মাসের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা বেড়ে হবে $75। এরপরও কেউ আইন অমান্য করলে প্রতিবারের জন্য দিতে হবে $100 জরিমানা। কাজের সময় এই ওয়ার্ক জোনগুলোতে ছদ্মবেশী আনমার্কড গাড়ির মাধ্যমেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিকাগোর লেক মিশিগানে গভীর রাতে দুটি নৌকার ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিউ ইয়র্কের 26 বছর বয়সী এক তরুণী। আহত হয়েছেন আরও 4 জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের শিকাগোর লেক মিশিগানে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিউ ইয়র্কের এক তরুণী। গভীর রাতে দুটি দ্রুতগামী নৌকার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। শিকাগো ফায়ার ডিপার্টমেন্টের মেরিন ডাইভ অপারেশন কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত 11:30টার দিকে ডাউনটাউন শিকাগোর জনপ্রিয় মনরো হারবার থেকে প্রায় 1.5 মাইল দূরে একটি 42 ফুটের নৌকার সামনে থাকা 38 ফুটের আরেকটি নৌকাকে দ্রুত গতিতে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় একটি নৌকা অন্যটির উপরে উঠে যায়। কর্মকর্তারা এটিকে অত্যন্ত ভয়াবহ সংঘর্ষ বলে বর্ণনা করেছেন। নিহত 26 বছর বয়সী জোহানা গ্রেগরি নিউ ইয়র্কের রচেস্টারের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন পিডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শিকাগোতে নতুন কর্মজীবন শুরু করেছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার সময় সংঘর্ষের ধাক্কায় 2 যাত্রী পানিতে ছিটকে পড়েন, তবে অন্য নৌকায় যাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করতে সক্ষম হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় কোনো নৌকার চালক মদ্যপ বা মাদকের প্রভাবে ছিলেন কিনা এবং যে নৌকাটি ধাক্কা খেয়েছিল সেটির নেভিগেশন লাইট জ্বলছিল কিনা এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, আবহাওয়া বা পানির অবস্থা এই দুর্ঘটনার জন্য দায়ী নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। এদিকে পরিবার, বন্ধু ও সহকর্মীদের কাছে স্বর্ণের মতো হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত জোহানা গ্রেগরির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সান দিয়েগোর একটি ফুটপাতে বেরিয়ে থাকা দাতব পার্কিং মিটারের বেসে হোঁচট খেয়ে ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পান ৭০ বছর বয়সী এক ব্যক্তি। এরপর শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে $৩৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা। কেন এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, বিস্তারিত জানুন রিপোর্টে। ফুটপাতে হাঁটার সময় সামান্য একটি হোঁচট যে কোনো শহরের করদাতাদের জন্য কতটা ব্যয়বহুল হতে পারে তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত সামনে এসেছে আমেরিকার সান ডিয়েগোতে। ফুটপাতে পড়ে গিয়ে ঘাড় ও পিঠের হাড় ভাঙার কারণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ সান ডিয়েগো সিটি প্রশাসনের কাছে $৩৫ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১০ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। দাবি পূরণ না হলে বিষয়টি আদালতে গড়াবে বলে জানিয়েছেন তার আইনজীবী। ঘটনাটি ঘটে গত মে মাসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই বৃদ্ধ এবং তার স্ত্রী ওয়াশিংটন স্ট্রিটের একটি সুশি রেস্তোরাঁ থেকে বের হয়ে রাস্তার পাশে পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। বৃদ্ধের বাম হাতে একটি লাঠি থাকলেও তিনি সেটি ব্যবহার করছিলেন না। ঠিক তখনই ফুটপাতে থাকা একটি ভাঙা পার্কিং মিটারের উন্মুক্ত মেটাল বেইজে হোঁচট খেয়ে তিনি সরাসরি সামনের একটি গাড়ির উপরে ছিটকে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বৃদ্ধের আইনজীবী উইলিয়াম বারম্যান অভিযোগ করেছেন, প্রায় ১ বছর আগে শহর কর্তৃপক্ষ সেখান থেকে পার্কিং মিটারটি সরিয়ে নিলেও মাটির সাথে থাকা ১ থেকে ২ ইঞ্চির উঁচু মেটাল বেইজ এবং ধারালো বোল্টগুলো অপসারণ করেনি। প্রশাসনের এমন খামখেয়ালিপনার কারণেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওই বৃদ্ধ এখন সম্পূর্ণ পঙ্গু এবং ২৪ ঘন্টা তার নার্সিং সেবার প্রয়োজন হচ্ছে। পুরো সান ডিয়েগো শহর জুড়েই এমন বহু বিপজ্জনক ফুটপাত রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। তবে সম্ভাব্য আইনি লড়াইয়ের কারণে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিটি প্রশাসন। ৬ বছরের বাচ্চার ওজনের চেয়েও ভারী জিনিস জোর করে বহন করানোর চেষ্টা না পারায় নিজের সন্তানকে সজোরে চড় মারলেন মা। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই তোলপাড় আমেরিকা। অবশেষে পুলিশ অ্যাকশনে জেলে ঠাঁই হলো মায়ের। ঘটনাটি বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমেরিকার ফ্লোরিডায় নিজের ৬ বছর বয়সী অবুঝ সন্তানকে নির্মমভাবে মারধর ও গালিগালাজ করার অভিযোগে এক মাকে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইন ডেলিভারি অ্যাপ ইনস্টাকার্ট এর কাজ করার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মায়ের এই নিষ্ঠুর আচরণ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অভিযুক্ত ওই নারীর নাম কিয়াহ লোয়ারি, বয়স ৩৬ বছর। সেন্ট অগাস্টিনের একটি অ্যাপার্টমেন্টে ৩টি অর্ডারের ডেলিভারি দেওয়ার সময় তিনি তার ছোট ছেলেকে দিয়ে জোর করে ২৪ বোতল পানির একটি ভারী কার্টন বহন করানোর চেষ্টা করেন। পুলিশ জানায়, যেখানে শিশুটির নিজের ওজন মাত্র ৪৯ পাউন্ড, সেখানে পানির ওই কার্টনটির ওজন ছিল ২৬ পাউন্ড, যা শিশুটির ওজনের অর্ধেকেরও বেশি। ভারী ওজনের কারণে শিশুটি যখন সেটি ধরে রাখতে না পেরে মাটিতে ফেলে দেয়, তখন ক্ষিপ্ত হয়ে মা তার মুখে সজোরে চড় মারেন এবং অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ঘটনার দিনই ওই অ্যাপার্টমেন্টের গ্রাহক সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ লোয়ারিকে শিশু নির্যাতনের গুরুতর অপরাধে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের ভুল স্বীকার করে দাবি করেন, কাজের অতিরিক্ত চাপের কারণে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন। বর্তমানে আদালত তাকে জামিন দিলেও নিজের সন্তানের সাথে দেখা করা বা ৫০০ ফুটের মধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই নারীকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইনস্টাকার্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী ১০ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী মাল্টিকালচারাল উৎসব হ্যামটাউন সামার জ্যাম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবকে ঘিরে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ।
আগামী 10, 11 ও 12 জুলাই মিশিগানের হ্যাম্পটামাক সিটির যশো কম্পো রোডে অনুষ্ঠিত হবে 3 দিনব্যাপী মাল্টিকালচারাল উৎসব হ্যাম্পটাউন সামার জ্যাম। এই আয়োজনকে সামনে রেখে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আয়োজক এবং কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশনের আয়োজনে এবারের উৎসবে একই মঞ্চে গান পরিবেশন করবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিল্পীরা। অংশ নিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ সহ ভারতীয়, পাকিস্তানি, আমেরিকান এবং নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পীরা। সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক আয়োজন তুলে ধরেন বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল হোসাইন এবং ভাইস প্রেসিডেন্ট হিমেল হোসাইন। আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি উদ্যোগ। 3 দিনের এই উৎসবে গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকবে ফুড কোর্ট, ব্যবসায়িক স্টল, পারিবারিক বিনোদনের আয়োজন এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র অ্যাডভাইজার শাহাবুদ্দিন, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, জিল্লুর রহমান, জুয়েল আহমেদ, মিডিয়া কোঅর্ডিনেটর রফিকুল হাসান তুহিন, ট্রেজারার এমদাদ হোসাইন, মিডিয়া ডিরেক্টর নাজি চৌধুরী সহ আরও অনেকে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। 3 দিনের এই উৎসবে মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। এবারের আয়োজনে প্রায় অর্ধশতাধিক স্টল থাকছে। এখনও যারা স্টল নিতে আগ্রহী তাদের দ্রুত আয়োজকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল বাংলা টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।